গল্পের শুরুতে আমরা দেখতে পাই চারদিকে শুধু সাদা বরফের চাদর আর মৃত্যুর হিমশীতল হাতছানি। এই ভয়ানক পরিস্থিতির মাঝেই লিও তার হারিয়ে যাওয়া একমাত্র সন্তানের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই আচমকা বনের নীরবতা ভেঙে একটি তীব্র আর্তনাদের আওয়াজ ভেসে এলো। লিও নিজের শিকারী বন্দুকটা উঁচিয়ে আওয়াজের উৎসের দিকে পা বাড়ালো। তখনই তার চোখের সামনে ভাল্লুকের কয়েকটি বাচ্চা ভেসে উঠল। পরিস্থিতি কতটা বিপজ্জনক সেটা লিও বুঝে ওঠার আগেই পেছন থেকে একটি বিশাল আকৃতির হিংস্র গ্রিজলি ভাল্লুক পূর্ণ গতিতে এসে সরাসরি তার উপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র জানোয়ারটি নিজের ভয়ানক চোয়াল আর দানবীয় থাবা দিয়ে লিওকে নির্মমভাবে খুবলাতে শুরু করলো। তীব্র যন্ত্রণায় লিও চিৎকার করে উঠছিল, কিন্তু রক্তপিপাসু পশুটি তাকে ছেড়ে দেওয়ার বদলে আরও নিষ্ঠুরভাবে মাটিতে আছাড় মারতে লাগলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লিওর অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ল যে সে ঠিকমতো নড়াচড়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলল। লিও তখন একেবারে নিথর হয়ে পড়ে রইল, কারণ সে জানত যে এই মুহূর্তে সামান্যতম নড়াচড়াও তার নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে। কিছুক্ষণ পর ভাল্লুকটি লিওকে মৃত ভেবে চলে যেতেই সে কাঁপতে থাকা হাত দিয়ে কোনো মতে বন্দুকটা তুলে তার পিঠ লক্ষ্য করে গুলি চালালো। এতে ভাল্লুকটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে লিওর গলা এক ঝটকায় চিরে দিল। তবে গুলি লাগার কারণে ভাল্লুকটিও দুর্বল হয়ে পড়েছিল। সুযোগ বুঝে লিও নিজের ছুরিটা বের করলো এবং ভাল্লুকটি আবার তার দিকে এগোতেই পাল্টা আক্রমণ করে বসলো। উপরই ছুরির আঘাতে আচমকা ভাল্লুকটি নিস্তেজ হয়ে সরাসরি লিওর গায়ের ওপর এসেই মারা গেল। তীব্র যন্ত্রণার মধ্যে কয়েক ঘন্টা ওভাবেই পড়ে থাকার পর লিও কোনো রকমে বুকে ভর দিয়ে রিংটে নিজের ক্যাম্পে গিয়ে পৌঁছালে। এরপর সে মরা ভাল্লুকের চামড়াটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করলো। ক্ষতের কারণে জল খেতে গেলে তা গলা দিয়ে বাইরে গড়িয়ে পড়ছিল, তাই সে নিজের বন্দুকের বারুদ ক্ষতের ওপর লাগিয়ে পাথর ঘষে আগুন জ্বালিয়ে সেই জ্বলন্ত আগুনের শিখা দিয়ে নিজের গলার গভীর ক্ষত পুড়িয়ে বন্ধ করল। তীব্র যন্ত্রণায় লিও নিমেষেই জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন জ্ঞান ফিরলে খিদের জ্বালায় সে বনের ঘাসের শিকড় উপড়ে চিবিয়ে খেতে লাগলো। ঠিক তখনই তার কানে ঘোড়ার খুরের আওয়াজ এলো। ওপরের দিকে তাকাতেই সে বুঝে গেল যে এরা শত্রু উপজাতির লোকজন। ধরা পড়ার ভয়ে লিও আর এক সেকেন্ডও নষ্ট না করে সরাসরি নদীতে ঝাঁপ দিল। জলের তীব্র স্রোতে ভেসে যাওয়ার মাঝেই আচমকা তার নিজের ছেলের কথা মনে পড়ে গেল। যে ছেলেকে খোঁজার জন্য সে এই ভয়ানক জঙ্গলে পা বাড়িয়েছিল তাকে তার এক তথাকথিত ঘনিষ্ঠ বন্ধু ফিটস মাত্র $300 লোভে নির্মমভাবে হত্যা করেছিল। আর লিও এখন সেই নরপিশাচের বুক চিরে প্রতিশোধ নেওয়ার জন্যই এই জঙ্গলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হন্যে হয়ে ঘুরছে। নদীর তীব্র স্রোত তাকে শত্রু উপজাতির এলাকা থেকে অনেক দূরে নিয়ে এলো। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে লিও নদীর পাড়ে উঠে দেখল তার ক্ষতগুলো পচতে শুরু করেছে, কিন্তু বেঁচে থাকতে হলে তাকে সামনে এগোতেই হবে। পথ চলার মাঝে তার সাথে এক পরোপকারী আদিবাসী রেড ইন্ডিয়ান মানুষের দেখা হলো। লিওর মরণাপন্ন অবস্থা দেখে সেই আদিবাসী দিয়া হলো এবং সে তাকে কাঁচা মাংস খেতে দিল। বহুদিন পর পেট পুড়ে খাবার খাওয়ার পর লিওর চোখে এক গভীর ঘুম নেমে এলো। পরদিন সকালে সেই আদিবাসী লোকটা লিওর ক্ষতগুলো দেখে তাকে নিজের ঘোড়ার পিঠে চড়ে তার সাথে নিয়ে রওনা দিল। যাত্রাপথে এক ভয়ানক বরফঝড়ের মুখোমুখি হয়ে সেই আদিবাসী মানুষটি কাঠ কেটে একটা অস্থায়ী তাঁবু বানিয়ে আগুন জ্বালিয়ে পাথর গরম করে লিওর ক্ষতস্থানে ঔষধি জড়িবুটি লাগিয়ে দিল। পরদিন সকালে লিওর জ্বর নেমে যাওয়ার পর সে সুস্থ বোধ করলেও সেই পরোপকারী ইন্ডিয়ান লোকটিকে আর দেখতে পেল না। তবে কিছুটা দূর এগোতেই লিওর পায়ের পাতা মাটিতে জমে গেল। সে দেখল সেই আদিবাসী মানুষটিকে ফ্রেঞ্চ শিকারী দল অত্যন্ত নৃশংসভাবে একটি গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মেরে রেখেছে। একটু আগে বাড়তেই লিও সেই ফ্রেঞ্চ শিকারীদের ক্যাম্পটি দেখতে পেল। সেখানে লিও একজন আদিবাসী মেয়েকে দেখতে পেল, যাকে এই শিকারী দলের লোকগুলো অপহরণ করে আটকে রেখে নির্যাতন করছিল।
লিও রাত নামতেই চুপি চুপি ক্যাম্পের ভেতর ঢুকে ফরাসি মাথায় বন্দুক তাক করে মেয়েটিকে উদ্ধার করলো এবং ক্যাম্পের ঘোড়াগুলো নিয়ে তারা আলাদা আলাদা দিকে দৌড়ে পালিয়ে গেল। পরদিন সকালে কিছু আদিবাসী লোক আসলে ওই মেয়েটিকেই খুঁজতে খুঁজতে তার দিকে ধেয়ে এলো এবং লিওর ওপর আক্রমণ করলো। লিও নিজের সর্বশক্তি দিয়ে ঘোড়া দৌড়াতে লাগলো, কিন্তু আচমকা সামনে একটা গভীর গিরিখাত চলে এলো এবং পরের মুহূর্তেই লিও নিজের ঘোড়া শুদ্ধ 1000 ফুট নিচে গিয়ে আছড়ে পড়ল। ঘোড়া তার গায়ের ওপর পড়ার কারণে লিও কোনো রকমে অলৌকিকভাবে বেঁচে গেল ঠিকই, কিন্তু ঘোড়াটা মারা গেল। ওদিকে বরফঝড় ক্রমশ আরও ভয়ানক রূপ ধারণ করছিল। প্রচণ্ড ঠান্ডায় জমে মৃত্যু নিশ্চিত দেখে সে বাধ্য হয়ে এক চরম সিদ্ধান্ত নিল। সে ছুরি দিয়ে ঘোড়াটার পেট চিরে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বের করে দিল এবং নিজেকে বাঁচানোর জন্য সেই মরা ঘোড়ার পেটের ওমে ঢুকে রাত কাটালো। পরদিন সকালে সে ঘোড়ার পেট থেকে বেরিয়ে আবার পথ চলতে শুরু করলো এবং শেষ পর্যন্ত নিজের উপজাতির কেল্লায় গিয়ে পৌঁছালো। সেখানে পৌঁছানো মাত্রই লিওর ক্ষতগুলোতে মলমপট্টি লাগানো হলো। এরই মাঝে লিও জানতে পারলো যে তার ছেলের খুনি ফিটস কেল্লা থেকে সমস্ত টাকা চুরি করে টেক্সাসের দিকে পালিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই লিওর ভেতরের ক্ষোভের আগুন যেন আকাশ ছুঁলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্যাপ্টেনের সাথে ঘোড়ায় চড়ে ফিটসের পিছু তাড়া করলো। কিন্তু জঙ্গলে পৌঁছানোর পর আড়াল থেকে ফিটস আচমকা গুলি চালিয়ে ক্যাপ্টেনকে মেরে ফেলল। লিও ক্রোধে উন্মত্ত বাঘের মতো গর্জন করতে করতে বন্দুক হাতে তার পেছনে ধাওয়া করলো। এরপরেই দুজনের মধ্যে শুরু হলো এক জীবন মরণ লড়াই। ছুটতে ছুটতে এক পর্যায়ে দুজনে একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। লিও একটা কুঠার নিয়ে সরাসরি ফিটসের ওপর ভেঙে পড়ল এবং এক কোপে ফিটসের হাতের আঙুলগুলো কেটে আলাদা করে দিল। যন্ত্রণায় ছটফট করতে করতে ফিটস অন্য হাত দিয়ে নিজের ছুরিটা সরাসরি লিওর উরুতে গেঁথে দিল এবং তাকে সজোরে মাটিতে আছাড় মারল। কিন্তু লিও নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে ফিটসের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে সরাসরি ফিটসের পেটের ভেতর ঢুকিয়ে দিল। যখন ফিটস বুঝতে পারল যে আজ এই বরফের বুকেই তার মৃত্যু নিশ্চিত, তখন সে শেষ চাল হিসেবে বলল, আমাকে মেরে তুই কি পাবি? এতে কি তোর মরা ছেলে আবার জ্যান্ত ফেরত চলে আসবে? ফিটসের এই কথাটা শোনার সাথে সাথে লিওর চোখের হিংস্রতা যেন এক লহমায় উধাও হয়ে গেল। ঠিক তখনই তার মনে হলো যে প্রতিশোধ নেওয়ার অধিকার কোনো মানুষের নয়, তা ঈশ্বরের। সে তক্ষুনি ফিটসকে টেনে হিঁচড়ে সরাসরি নদীর তীব্র স্রোতের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা আদিবাসীরা ফিটসকে জল থেকে টেনে হিঁচড়ে পাড়ে তুলল এবং সেই আদিবাসী উপজাতির সর্দার নিজের ছুরি দিয়ে ফিটসকে ওখানেই চিরতরে খতম করে দিল। এই সর্দার আর কেউ নয়, যার মেয়েকে লিও ফ্রেঞ্চ ক্যাম্প থেকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল। এ ছিল সেই মেয়েটির বাবা। তারা লিওকে ওভাবেই ছেড়ে দিয়ে নিজেদের গন্তব্যে চলে গেল। এবার লিওর মনের ভেতরে সেই প্রতিশোধের আগুন পুরোপুরি নিভে ছাই হয়ে গিয়েছিল। ঠিক তখনই তার চোখের সামনে তার মৃত স্ত্রীর আত্মা এসে দাঁড়ালো, যে লিওর দিকে তাকিয়ে মৃদু হাসছিল। সেই স্বর্গীয় হাসিটার দিকে তাকিয়ে লিও অবশেষে বুঝতে পারল যে তার জীবনের দীর্ঘ, যন্ত্রণাদায়ক এবং রক্তাক্ত সফরটি এবার শেষ হয়ে এসেছে। লিও শেষবারের মতো দর্শকদের দিকে এক দৃষ্টিতে তাকালো এবং নিজের ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিল।